মধ্যমহেশ্বর, উত্তরাখণ্ড রাজ্যের পঞ্চকেদারের মধ্যে দ্বিতীয় কেদার। এখানেই অবস্থান করছেন স্বয়ং মহাদেবের মধ্যভাগ অর্থাৎ নাভি। এবারে আমার তীর্থযাত্রায় বেরিয়ে লক্ষ্য মদমহেশ্বর দর্শন করা। আজ আপনাদের দেখাবো ঘন জঙ্গলময় পরিবেশের সাথে প্রকৃতির স্বর্গরাজ্য দিয়ে প্রায় 17 কিলোমিটার পায়ে হেঁটে বাবা মদমহেশ্বরের কাছে পৌঁছনো। আর পথে মুরখণ্ডা এবং মধুগঙ্গা নদীর সঙ্গমের অপরূপ দৃশ্যের সাথে সাথে এই যাত্রাপথের অকল্পনীয় সৌন্দর্য। চলুন আজ যাত্রা শুরু করি উত্তরাখণ্ডের রাশি গ্রাম থেকে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 23শে অক্টোবর 2024। এই মুহূর্তে আমি আছি রাশি ভিলেজে। গতকাল অর্থাৎ 22শে অক্টোবর আমরা 4 জনে হরিদ্বার থেকে বেরিয়ে বাসে করে রুদ্রপ্রয়াগ আসার পর সেখান থেকে শেয়ার গাড়ি করে উখিমঠ হয়ে পৌঁছেছিলাম রাশি ভিলেজ। এই রাশি ভিলেজ থেকে আজকে আমরা মদমহেশ্বর দর্শনের জন্য যাত্রা শুরু করব। ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এই রাশি ভিলেজ প্রকৃতির সৌন্দর্যের আরেক খনি। চারদিকে সবুজ পাহাড় আর এখানকার মানুষের অতি সাধারণ জীবনযাত্রা আমাকে মুগ্ধ করেছিল। এই হচ্ছে আমাদের হোমস্টে, এটার নাম হচ্ছে পঞ্চকেদার হোমস্টে। আমরা এখানেই ছিলাম রাত্রেবেলা। আর এইখানটাতে আমাদের গাড়ি চলে এসছে। এই গাড়িতে করেই কিন্তু আমরা এখন যাব এখান থেকে 1.5 কিলোমিটার দূরে অক্তলিধার। এই 1.5 কিলোমিটার রাস্তা যেতে পুরো গাড়ি ভাড়া করতে হয়। গাড়ি ভাড়া পড়ে 300 টাকা। আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা মোটামুটি ভালোই ছিল। প্রতি ঘরে 4 জন করে থাকার ব্যবস্থার সঙ্গে অ্যাটাচ টয়লেটও ছিল এবং তার সঙ্গে গিজার সহ। মদমহেশ্বর যাত্রায় কিন্তু এবারে আমি একা নই, আমার সঙ্গে আছে আমার আরও 3টে ভাই। এই হচ্ছে প্রীতম, একে আপনারা দেখেছেন এর আগে। এ হচ্ছে সমদীপ। হ্যালো বন্ধুরা, ঘুরতে যাচ্ছি আমরা মদমহেশ্বর। হ্যালো, প্রথমবার আমার ট্রেকিং, দেখা যাক কেমন হয়। নামটা বলে দাও। আমার নাম অর্কদীপ। কোথা থেকে এসেছো? আমি শিশাপুর থেকে। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, হর হর মহাদেব। তাহলে চলুন যাত্রা শুরু করি। একদম সকাল 9:30টায় আমাদের গাড়ি ছাড়লো। আজ আমাদের বেরোতে একটু দেরিই হলো, আর একটু সকাল সকাল বেরোনো দরকার ছিল। যাই হোক, আমরা রাশি ভিলেজকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম। রাশি ভিলেজ থেকে অক্তলিধার পর্যন্ত এই 1.5 কিলোমিটার রাস্তা গাড়ি চলার মতন তৈরি হয়েছে বর্তমানে। আজ ওয়েদারটা বেশ ভালো আছে। স্বয়ং মহাদেবের কাছে প্রার্থনা করলাম আগামী কয়েকটা দিন যেন এইরকমই ওয়েদার থাকে। ঠিক মিনিট 15-র মধ্যে গাড়ি আমাদেরকে নামিয়ে দিল এই অক্তলিধারে। এই অক্তলিধার থেকে আমাদের হাঁটাপথ শুরু হচ্ছে। এই অক্তলিধার জায়গাটা বেশ সুন্দর। আমি পাহাড়ের গা দিয়ে পথ ধরে এগোতে থাকলাম। বেশ কিছুটা হেঁটে আসার পর দেখলাম রাস্তার ডান দিকে বাবা মদমহেশ্বরের কাছে যাওয়ার জন্য একটা সিঁড়ি মতন নেমে গেছে। আমরা হেঁটে এলাম এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা তৈরি হচ্ছে এখন। এবারে এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে এই দিকে। এটা শুনতে পাচ্ছি আগামী বছর মদমহেশ্বর যাওয়ার জন্য অনেকটা দূর পর্যন্ত গাড়ি রাস্তা তৈরি হয়ে যাবে।
কিন্তু এখন আমাদের যেতে হবে এই যে বোর্ড লাগানো আছে মদমহেশ্বর পায়দাল মার্গ, এই রাস্তা দিয়ে এই নিচের সিঁড়ি দিয়ে যাব। চলুন এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামা যাক। এবারে আমরা সিঁড়িপথে নামতে শুরু করলাম। দেখলাম প্রথমেই তো অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচের দিকে যেতে হবে। সিঁড়ি বলতে ঠিক এই রকম পাথর বেছানো, আর চারদিকে বড় বড় চির গাছের মধ্যে দিয়ে আমাদের চলার পথ নেমে গেছে। আমিও জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকলাম। কানে তখন শুধু ঝিঝি পোকা ডাকার শব্দ শুনতে পাচ্ছি, আর ওই একজন পোটার ছাড়া আর কোনো মানুষ এ পথে এখনো পর্যন্ত দেখতে পাইনি। এখন তো সুন্দর পাহাড়ের নিচের দিকে নামছি। এই সিঁড়িগুলো বেশ খাড়াই, অনেকটা নিচের দিকে নামতে হচ্ছে। যখন ফিরবো তখন বুঝতে পারবো। এইটা আবার তো চড়াই ভেঙে উঠতে হবে। আমার বাকি তিনজন সঙ্গী আমার পেছন পেছন নেমে আসছে। কি ভাই, কিরকম লাগছে? এই তো অবস্থা খারাপ হয়ে গেল। আমি ভাবছি যাওয়ার দিন উঠতে কি হবে। আর চরম ওয়েদার আর চরম জায়গা, মজাটা আসছে না, না আসলে বলে বোঝানো যাবে না। এগোতে এগোতে দেখছিলাম এই দিকে চলার পথ অনেকটাই ভালো। শান্ত পরিবেশে আমরা তখন হেঁটেই চলেছি সামনের দিকে। অপূর্ব সুন্দর জায়গা, প্রকৃতি এখানে নিজেকে পুরো উজাড় করে দিয়েছে। সত্যি চোখের সামনে ঘন সবুজের জঙ্গল আর দূরে ওই পাহাড়, অপূর্ব সুন্দর লাগছিল। পথ চলতে চলতেই খুব ভালো আছি। চিনতে পারছেন? বলুন, আমি ফোন করলাম আপনাকে। আচ্ছা আচ্ছা বললাম যে যাব, আর ভবিষ্যৎ বুদ্ধিটা আপনি আমাকে বললেন। হ্যাঁ, তো আমি ওখানে গিয়ে শুনলাম চন্দনদা আসছেন, আমি ভাবতেই পারছি না। আপনি বললেন, আমি এখন এটা দেখেননি এখনো। ভীষণ ভালো লাগলো আপনাকে দেখে, ঘুরে চলে এলাম। তাতাই আয়, আমার হাজবেন্ড, আমার ছেলে, খুব ভালো। সাবস্ক্রাইব তো করাই আছে আপনার চ্যানেল। খুব ভালো লাগলো। মানে আপনার ফোন নাম্বারটা কোনো ইয়ে থেকে পেয়েছিলাম, ওই আপনার কোনো ব্লগ থেকে পেয়ে ফোন করেছিলাম। অনেক কথা হলো একদিন, একদম আশা করি মনে আছে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। তো যান, আপনি ঘুরে আসুন। চৌখাম্বা ভীষণ ভালো দেখেছি, আশা করি আপনিও ভীষণ ভালো দেখুন, কারণ আপনি দেখলে বহু মানুষ দেখতে পাবে। ধন্যবাদ আপনি ধন্যবাদ। দেখেন, সুন্দর করে আপনি করবেন, এবং আপনার ক্যামেরায় বহু মানুষ যারা হয়তো আসতে চাইলেও পারে না, তারা ভীষণ ভালোভাবে এটা উপভোগ করুক আমি চাই। আর এই প্রকৃতির দৃশ্য বোধহয় ভগবান যেভাবে সাজিয়েছেন, এটা কাউকে আর বলার নয়। ঠিক। ওনাদের সঙ্গে একটু কথা বলেই বেরিয়ে পড়লাম। সামনে একটা জায়গায় বোল্ডার ধসে পড়েছে। এই জায়গাটা খুব সাবধানে পেরিয়ে এলাম। সামনের পাহাড়ের গা দিয়ে সরু ফিতের মতন রাস্তা চলে গেছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, আর পাহাড়ের ঢালে এই রকম লম্বা লম্বা বিভিন্ন গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর একটু এগোতেই গাছেদের ফাঁক দিয়ে চৌখাম্বা পর্বতকে দেখতে পেলাম। এখান থেকে দেখতে একদম ফ্রেমে বাঁধানো ছবির মতো লাগছে। এরপরে আমাদের গন্তব্য দেবীধার। দেবীধার হচ্ছে অক্তলিধার থেকে 4 কিলোমিটার দূরে। ওখানে গিয়ে আমরা একটু রেস্ট নেব, তারপরে আরও সামনে এগোবো। তাহলে চলুন প্রকৃতির এই অসামান্য রূপ দেখতে দেখতে মনের আনন্দে যাত্রা করি। হাঁটতে হাঁটতে দেখা হলো, সত্যি মদমহেশ্বর ট্রেক করতে এসে আমার বড় প্রাপ্তি হচ্ছে পর আমাদের তীর্থভূমি দর্শন চ্যানেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হচ্ছে। বলুন, আপনাদের নাম বলুন। আমার নাম সুস্মিতা নাথ।
আমি হুগলি ডিস্ট্রিক্টের ডিস্টার থেকে এসেছি। আমি 62 ইয়ার্স ওল্ড। আর দাদা আমার নাম কুন্দন নাথ, আমিও ওই রিসরা থেকে এসেছি। আমার বয়স 70। তবে আমি একটা কথা বলবো যে এই রাস্তা পুরোটাই মানে খারাপ রাস্তা, একটুও ভালো রাস্তা নেই। খালি মন্দিরে 100 মিটার আগে থেকে একটুখানি প্লেন রাস্তা, বাস। আপনি? বরানগর থেকে। বাহ, ঋতুনাথ, বরানগরের বাসিন্দা। বাহ, কিরম লাগলো? ভালো লেগেছে, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। এরকম দুর্গম জায়গায় স্বয়ং মহাদেবের কাছে পৌঁছানোর জন্য এই বয়সেও যে ওনারা মনের জোরটা নিয়েছেন, এটার জন্য ওনাদেরকে স্যালুট। জানি না আমি কত বছর পর্যন্ত করতে পারবো, তবে ওনাদের দেখে কিন্তু আমার উৎসাহ অনেক বেড়ে গেল যে না, আমিও 70 বছর পর্যন্ত পারবো। তাহলে চলুন যাওয়া যাক আবার যাত্রা। আবার দেখা হবে কোনো সময়। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমাদের চলার পথ এই রকম, উঁচু নিচু পাথর বেছানো। সাবধানে চলতে হয়, না হলে কিন্তু পায়ে চোট লাগতে পারে। তবে এই রকম দুর্গম জায়গায় এই রকম পথ পাওয়া আমাদের কাছে অনেকটাই কিছু। বড় বড় গাছেদের নিচ দিয়ে এই জঙ্গলময় পরিবেশে পাথরের রাস্তা নেমে গেছে মদমহেশ্বর গঙ্গার দিকে। আমরাও সেই পথ ধরে এগিয়ে চলেছি। আমরা প্রায় 2 কিলোমিটার মতন নিচের দিকে নেমে আসার পর এই দূরে গাছের ফাঁক দিয়ে মধুগঙ্গা নদীকে দেখতে পাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা। যত এগোচ্ছি চারপাশে জঙ্গল যেন আরো বাড়তে লাগলো। হাঁটতে হাঁটতে দূর থেকে একটা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। আরো কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল পাহাড়ের ওপর থেকে প্রবল গতিতে একটা জলের ধারা প্রায় 100 ফুট নিচে লাফিয়ে পড়ছে। কি অপূর্ব সুন্দর লাগছে, বলে বোঝানো সম্ভব নয়। যেরকম তার ভয়ঙ্কর শব্দ, তেমনি তার চঞ্চলা রূপ, অপূর্ব সুন্দর। আমি এখানে বেশ কিছুটা সময় কাটালাম। প্রকৃতি এখানে তার নিজস্ব সত্তায় রয়েছে। দেরি হবে ভেবে আবার হাঁটা লাগালাম। এই পুলটা পার করার পরেই চড়াই রাস্তা শুরু হলো। এই যে এখানে একদম পুরো পাহাড়ের ওপর দিকে রাস্তা উঠতে শুরু করলো। চলুন যাওয়া যাক। সামনের পথ আরো সরু হয়ে গেছে। একদিকে পাহাড়ের দেয়াল আর অন্যদিকে খাড়া খাদ নেমে গেছে। এখান থেকেই আমাদের চলার পথের সঙ্গী হলো মধ্যমহেশ্বর গঙ্গা। আমরাও তার বয়ে চলার রূপ দেখতে দেখতে এগিয়ে চললাম। পাশের মাইল ফলক দেখে বুঝতে পারলাম শ্রী মদমহেশ্বর এখনো 12 কিলোমিটার দূরে। চলো। আমি আর সৌম্যদীপ হাঁটতে থাকলাম। কিছুটা এগোতেই একটা খাড়া চড়াই রাস্তা পড়ল। মহাদেব, 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 এতটা চড়াই ভেঙে ওঠার পরে তো একটু ক্লান্ত হবই, তো স্বাভাবিক কথাই। এবার একটু রেস্ট এখানে। আমি তো বসি কম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলি। এখানে দাঁড়িয়ে 1 বোতল জলে ইলেকট্রল গুলে নিলাম। এটা কিন্তু ফেলবো না, ব্যাগে করে নিয়ে যাব। তো দেখে নাম সার লাগলো ভিডিও শান্তি। দেখো এবারে সবাই মিলে ভাগ করে খেয়ে আমাদের শরীরটাকে আরেকটু সতেজ করে দিলাম। হঠাৎ দেখলাম এই পথে খচ্চর চলছে। আমিও আগ্রহের সঙ্গে সহিশকে ডাকলাম। भैया ये खच्चर में कितना लेते हैं आप?
3000 रुपये घोड़े का जाने जाने का। आने जाने का कितना दूरी तक? जाने का खाली एक जाने का, हाँ पूरा मध्य महेश्वर? पूरा मधमेश्वर से कोलीधार से मधमेश्वर तक। এখানকার চারদিকের পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে। তাই আমরাও এখানে একটু বেশি সময় ধরে রেস্ট নিতে নিতে শশা খেয়ে নিলাম। এখানে সেই মশলা 5 টাকা দিয়ে কিনলাম শশা খাওয়ার জন্য। কিছু পরেই আবার হাঁটা শুরু। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা অনেকটা সহজ রাস্তা, সমতলের মতন। আরও একটু এগোনোর পর ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা বাড়ি, ওটা হচ্ছে দেবীধার। ওটার পাশেই আছে দেবীধার মন্দির। চলুন, এখান থেকে দেখা যাচ্ছে খুব একটা বেশি সময় লাগবে না, তাহলে যাওয়া যাক। নতুন উদ্যমে হাঁটা শুরু, আর চোখের সামনে প্রকৃতির এই বিস্ময়কর রূপ। এই প্রকৃতিকে দেখলেই তো মনটা আরো চাঙ্গা হয়ে ওঠে। চারদিকে ঘন সবুজে মোড়া বড় বড় গাছ, আর তার মধ্যে দিয়ে আমাদের এই চলার পথ। আজকের এই মধমহেশ্বর যাত্রাপথের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। আপনাদের মতামতগুলো পেলে আমি অনেক বেশি উৎসাহ পাই এই রকম বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। আরও একটু এগোতেই একটা ভিউ পয়েন্ট পড়ল। চলুন, সামনে আরেকটা ঝর্ণা দেখা যাচ্ছে, যাওয়া যাক। এবারে আমরা ঝর্ণাটাকে বাঁদিকে রেখে এগোতে থাকলাম। সত্যি এই মধমহেশ্বরের যাত্রাপথে প্রকৃতি নিজেকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেটা এখানে না আসলে বোঝা সম্ভব ছিল না। দেখতে দেখতে আমরা পাহাড়ি একটা ছোট গ্রামে ঢুকে পড়লাম। এই এসে পৌঁছলাম গন্ডারগাঁওতে। এই রাস্তায় প্রথম গ্রাম হচ্ছে এই গন্ডারগাঁও। আমরা হেঁটে উঠলাম 4 কিলোমিটার। এখন বাজে দুপুর 1:45। আমরা 10:30টায় বেরিয়েছিলাম। হ্যাঁ, ছবি তুলতে তুলতে অনেকটা সময় গেছে, তাই জন্য তো দেরি হলোই। এখনও আমাদের যেতে হবে। আমাদের টার্গেট আছে নানুর পর্যন্ত যাওয়া। আমরা সবাই চা খেয়ে আবার হাঁটা লাগালাম। চারদিকে সৌন্দর্যের ছবি তুলতে তুলতে দেখি এরা বসে পড়েছে। তারপর আবার তারা লাগিয়ে এগিয়ে চললাম। আর একটু এগোতেই একটা সঙ্গম চোখে পড়ল। এই সঙ্গমে মধুগঙ্গা নদীর সঙ্গে আরও একটা জলধারা মিশে মধ্যমহেশ্বর গঙ্গার সৃষ্টি হয়েছে। এবারে সিঁড়িপথ ধরে নিচের দিকে নদী খাতের দিকে নামতে হলো। তখন আমাদের সামনে দিয়ে বয়ে চলেছে অপরূপ সুন্দর এক জলের ধারা। জানতে পারলাম এই নদীটির নাম মুরখণ্ডা নদী। এর অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করল। এই জলের ধারাটাই সামনে মধুগঙ্গার সঙ্গে গিয়ে মিশে গেছে। এখানকার চারদিকে সৌন্দর্য দেখতে দেখতে মনটা কোথায় হারিয়ে যায়। আমি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। হঠাৎ সৌম্যদীপ আমাকে যাওয়ার কথা বলতেই আমি এবারে এখানকার ঝুলাপুলের ওপর দিয়ে মুরখণ্ডা নদীর জলের ধারাকে পেরিয়ে চলে এলাম। আগে এখানে একটা লোহার ব্রিজ ছিল, কিন্তু আগের বছর প্রাকৃতিক বিপর্যয়ে সেই ব্রিজটা ভেঙে গেছে। আমরাও আস্তে আস্তে এগোতে থাকলাম। কিছু দূর আসতেই দেখা হয়ে গেল
যাক, হর হর মহাদেব। তাহলে কেদারনাথের পরে এবারে দ্বিতীয় কেদারে আবার দেখা। তিনটে হয়ে গেল এবার তিনটে হয়ে গেল নাকি দুটো হলো? চারটে হয়ে গেল। আমার এই 3 নম্বর হচ্ছে, এবারে তুঙ্গনাথ করব, ইচ্ছা আছে। নেমে পড়ছে না, যাচ্ছি। কিরকম লাগলো দর্শন করে? মন ভরে গেছে, একদম মন ভরে যাবে। ওপরে ওয়েদার এবারে বৃষ্টি আসছে মাঝে মাঝে, মানে খুব কম, তবে স্নোফল পেয়ে যাবে। সফল পেয়ে যাবো? না না, আজকে মানারি পর্যন্ত থাকবে। অনেক কথা হয়ে রয়েছে। হর হর মহাদেব। আরও কিছুটা হেঁটে আসার পর এখন বাজে বেলা 3:10। এখন এসে পৌঁছলাম লোয়ার বানতলিতে। এটা হচ্ছে লোয়ার বানতলি, এরপরে হচ্ছে ওপর দিকে আপার বানতলি। আমরা কিন্তু এখন আপার বানতলির দিকে যাব। চলুন তাহলে। লোয়ার বানতলিতে থাকার জন্য বেশ কিছু হোমস্টে আছে। প্রতিকটা হোমস্টে বেশ সাজানো গোছানো। গ্রামের পাশে লাগানো বোর্ড দেখে বুঝলাম আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে। পথে মাঝে এইরকম একটা রেন শেল্টার করা আছে। এই লোয়ার বানতলি থেকে আপার বানতলি পর্যন্ত পৌঁছতেই বেশ কষ্ট। চলুন যাওয়া যাক। লোয়ার বানতলি থেকে আপার বানতলি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা প্রাণন্তকর চড়াই। সবাই একটু গিয়েই বসে রেস্ট নিচ্ছে। উঠতে যেরকম শারীরিক কষ্ট, তেমনি প্রকৃতি এখানে তার সৌন্দর্য দিয়ে সব ক্লান্তিকে দূর করে দেয়। এখন বাজে 3:35। এখন এসে পৌঁছলাম আপার বানতলিতে। আপার বানতলিতেও অনেকগুলো হোমস্টে আছে থাকার জন্য, তবে আমরা এখানে থাকবো না, থাকবো আরও ওপর দিকে। ঢুকে পড়লাম হোটেলে। প্রীতম চা খাবো। আপার বানতলিতে এসে একটু চা খেলাম। চা খেয়ে এবার ঠিক করলাম এখান থেকে 1.5 কিলোমিটার দূরে খাটারাতে আমরা থাকবো। এখানে একজনের সঙ্গে ফোনে কথা হলো, উনি আমাদের জন্য রেখে দেবেন বললেন ঘর। আমরা এখন যাই খাটারাতে। আপার বানতলি থেকে বেরিয়ে পড়লাম। এবারে পাহাড়ের আরও ওপর দিকে আমাদের যেতে হবে। যত সামনের দিকে এগোচ্ছি পাহাড় যেন আরও দুর্গম, আরও সুন্দর হয়ে উঠছে। বিকালে সোনালি রোদে গাছগুলোকে আরও মোহময়ী লাগছে। আর দূরে ওই দিগন্ত বিস্তৃত পাহাড়গুলো যেন ফ্রেমে বাঁধানো ছবি। তখন এই জঙ্গল পথে আমরা 4 জনই হেঁটে চলেছি, অন্য কারোর দেখা নেই। প্রত্যেকের হাঁটার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে প্রত্যেকেই খুব ক্লান্ত। এখন শুধু মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলা। দুটো পা একদম জড়িয়ে আসছে। অনেকটা হেঁটেছি, অনেক বেশি চড়াই এই রাস্তাটা। এখন শুধু মহাদেবকে ডেকে যাচ্ছি যেন উনি ঠিক মতন পৌঁছে দেন। আর একটুখানি বাকি আছে। আরও কিছুটা হেঁটে আসার পর দূর থেকে খাটরার হোমস্টে দেখতে পেলাম। এখন বাজে বিকেল 5:30। এই এখন আমরা খাটারাতে এসে পৌঁছলাম। এই সামনেই আমাদের হোমস্টে। চলুন যাওয়া যাক। ঢুকে পড়লাম হোমস্টেতে। এসে গেছি। আমরা যে হোমস্টেটাতে রয়েছি, এই হোমস্টেটার নাম হচ্ছে হোটেল পঞ্চবটি। খুব ভালো ব্যবস্থা, অ্যাটাচ বাথরুম আছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর এখানকার আশপাশের পরিবেশ অপূর্ব লাগছে। আমরা যে ঘরটাতে ছিলাম বেশ বড় ঘর, 6 জনের থাকার ব্যবস্থা। এই পঞ্চবটি হোমস্টেতে থাকার মোট 3টে ঘর আছে।
আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্য অস্ত গেল। এখানে থাকার জন্য খরচ কতটা ফোনে একবার কথা বলে নেবেন। 2024 সালে আমাদের প্রতিজনের থাকা এবং খাওয়া মিলে খরচ পড়েছিল প্রায় 900 টাকা মতো। ডাল আর আলু সেদ্ধ, এই হচ্ছে আজকের রাত্রের খাবার। আলু সেদ্ধ না, এটা আলু মাখা, আলু ভর্তা, আলু ভর্তা, আচার আছে, আচার নিতে পারো। যাক, এই হচ্ছে বাঙালিদের খাবার। এখানে উত্তরাখণ্ডের যে সবজিটা বানায় সেটা আমার খুব একটা ভালো লাগে না, আমি তাই জন্য এই খাবারটাকে বললাম, ওরা করেও দিল। খাওয়া দাওয়া করে সোজা ঘুম। সুপ্রভাত বন্ধুরা, আজকে 24শে অক্টোবর 2024। গরম গরম ম্যাগির সঙ্গে আজকে সকালটা শুরু হলো। আর সকালবেলার এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখাবো আপনাদেরকে, অপূর্ব সুন্দর। আগে খেয়ে নিই, তারপরে আপনাদেরকে সব কিছু দেখাবো। নতুন দিনের আলোয় পুরো জায়গাটা স্বর্গের মতন সুন্দর লাগছিল। এখন বাজে সকাল 9:45। এই আমরা ছিলাম রাত্রেবেলা পঞ্চবটি হোমস্টেতে, এখান থেকে এখন বেরোচ্ছি। এবারে আমাদের গন্তব্য 7.5 কিলোমিটার দূরে বাবা মদ মহেশ্বরের কাছে। তাহলে চলুন যাওয়া যাক। এবারে খাটারাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। হোমস্টে থেকে বেরোতেই ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে নাম নথিভুক্ত করাতে হলো। তারপরে শুরু হলো খাড়া চড়াই পথে ওঠা। খাটরাতে আরও একটা হোমস্টে রয়েছে। সকালে নতুন সূর্যের আলোয় চলার পথটা আরও সুন্দর লাগছিল। এরপরে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নানু। নানু এখান থেকে 2.25 কিলোমিটার ডিস্টেন্স। চলুন, রাস্তা খুব চড়াই, আজকের দিনের শুরুর থেকেই রাস্তা খুব চড়াই রাস্তা। আমরা সবাই মিলে বাবা মহাদেবের নাম নিয়ে এগোতে থাকলাম। এ পথে চলতে যেমন কষ্ট আছে, কিন্তু চারদিকের এই অপরূপ সৌন্দর্য সেই কষ্টকে ভুলিয়ে দেয়। চলার পথ ঠিক এই রকম। পথের একদিকে রয়েছে অতল পড়শি খাদ। একবার গড়িয়ে গেলে খুঁজে আর পাওয়া যাবে না। এই হিমালয় যতটা ভয়ঙ্কর, ঠিক ততটাই সুন্দর। দূরে বিভিন্ন রঙের পাহাড়ের চূড়া, আর চলার পথে কত রঙের গাছগাছালি, সঙ্গে রয়েছে নাম না জানা বিভিন্ন পাখিদের ডাক। সত্যি হিমালয় হলো মায়াবী এক জায়গা। এখানে প্রকৃতি আর পরমাত্মা একসঙ্গে মিশে রয়েছে। তাই জন্যই তো দেশ বিদেশ থেকে দলে দলে মানুষ ছুটে চলে আসেন এই মায়াবী রূপকে উপভোগ করতে। আজকের এই মদমহেশ্বর যাত্রাপথ আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। এখন বাজে সকাল 9:15। আমরা আসলাম 1 কিলোমিটার রাস্তা, অর্থাৎ আমাদের এই 1 কিলোমিটার রাস্তা আসতে সময় লাগলো 30 মিনিট। এখন এখানে কিছুক্ষণ রেস্ট, তারপরে আবার চলা শুরু। জয় ভোলে, হর হর মহাদেব। মাঝে মাঝে খচ্চরের সঙ্গে দেখা পাচ্ছি, তাতে যাত্রী ও রেশন নিয়ে যাচ্ছে তারা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে এগোতে থাকলাম। বাবা মদ মহেশ্বর বসে আছেন। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, যে পাহাড়ে গাছগুলো রয়েছে, ওই পাহাড়ের ওপরে আমাদের সেখানে পৌঁছতে হবে। চলুন যাওয়া যাক। আমরা চড়াই পথ ভাঙতে ভাঙতে এগোতে থাকলাম।
কি কিরম লাগছে? বিশাল মজা আসছে, মজা খুব ভালো লাগছে। হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু ওয়েদারটা ভালো, আর এক জায়গায় গাছের ছাওয়া আছে, খুব ভালো লাগছে। গাছের ছাওয়ায় বসে আরাম আছে। চলো যাওয়া যাক। চলো। এখন বাজে সকাল 10টা। 1.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে পৌঁছলাম নানুতে। আমরা গতকালকে প্রথমবারে প্ল্যান করেছিলাম নানুতে থাকবো, কিন্তু নানুতে খুব লিমিটেড ঘর। এই জায়গাতে মাত্র একটাই হোমস্টে আছে। তা আমরা আপার বানতলি থেকেই খবর পেয়েছিলাম যে এটা সব বুক হয়ে গেছে, তাই জন্য আর আমরা নানু অবধি আসিনি। অনেক ভিডিও, অনেক, আপনি তো পুরো সকলের ইন্সপিরেশন হয়ে যান না। আমার পরিবারের এখান ওখান যেখানে যায় সবাই বলে দেখো ওর এগুলো। হ্যাঁ আমি দেখি তো। বাহ, আপনি এসেছেন কোথা থেকে? আমি এসেছি কলকাতা টালিগঞ্জ। বাহ, দর্শন হয়ে গেছে? হ্যাঁ দর্শন হয়ে গেছে, কালকে আরতি দর্শন হয়েছে, আর তার আগে তুঙ্গনাথ হয়ে এলাম। কিরকম লাগলো? দারুণ, প্রকৃতি পরমাত্মা একসঙ্গে মিশে গেছে, একসঙ্গে মিশে গেছে, মানে প্রকাশ করা যাবে না। এটা একদম ঠিক, প্রকাশ করা যাচ্ছে না। ওনাকে বিদায় জানিয়ে আবার চলা শুরু। দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সঙ্গে। পথের সাথী। কিছুক্ষণ পরে ওকেও বিদায় জানালাম। এবারে স্বর্গীয় পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। আমাদের লক্ষ্য নানু থেকে 1.25 কিলোমিটার দূরে মইখাম্বা। महाराज प्रणाम। बहुत आशीर्वाद आपको भी। आप कहाँ से? हम अभी यात्रा करके आ रहे हैं मधुमेश्वर भगवान की, और आप भी यात्रा करने जा रहे हैं शायद। हाँ। और आज बहुत अच्छा है कि आप पहुंच जाएंगे। तो अहोई अष्टमी और गुरुपुख योग, गुरुपुख योग होना एक अपने आप में बहुत महत्वपूर्ण होता है, और वो भी कार्तिक मास में अहोई अष्टमी तिथि हो, उस दिन गुरुपुख योग होता है। उस दिन बहुत बड़ा पुण्य का पर्व होता है। तो इसी के साथ साथ भगवान के शिव के दर्शन करेंगे तो आपकी मनोकामना पूर्ण होगी, है ना। तो राष्ट्र के उन्नति के लिए, राष्ट्र के उत्थान के लिए, धर्म के प्रचार के लिए, सनातन धर्म को अग्रसर करने के लिए ये यात्राएं होनी चाहिए। और आपके जितने भी दर्शक हैं वो सब इस वीडियो को देखें और भगवान के दर्शन करने जाएं। केवल केदारनाथ ही भगवान के दर्शन करने से पुण्य की प्राप्ति नहीं होती है। जब तक हम पंच केदार के दर्शन नहीं करेंगे तब तक फल की प्राप्ति नहीं हो सकती। इसलिए एक जगह ही भीड़ लगाने से कोई लाभ नहीं है। ये पंच केदार भी हैं, इनके भी दर्शन करने चाहिए। हर हर महादेव। हर हर महादेव। आपका आश्रम का नाम क्या है? हम महानिर्वाणी अखाड़े से हैं, जो पूरे भारत में धर्म प्रचार प्रसार करते हैं। 13 अखाड़े हैं, उनमें से एक अखाड़ा, है ना। तो अभी हम अलीगढ़ से। देखिए, हम इस यात्रा में हमें चंदन राय जी से ये भेंट हुई है, और इनसे मिलकर हमें बड़ी प्रसन्नता इस बात की हुई कि केवल ये तीर्थ क्षेत्रों को ही दिखाते हैं। बाकी यूट्यूबर तो क्या करते हैं कि सो के जग रहे हैं तो चाय पीने की भी वीडियो डाल रहे हैं, है ना, कोई पेस्ट कर रहा है उसकी भी वीडियो डाल रहा है। किंतु धर्म का प्रचार प्रसार ऐसे ही होता है कि जो हमारे तीर्थ छुपे हुए हैं, जहाँ कष्ट साध्य जो यात्राएं हैं, उनको ये दिखा रहे हैं। इसके लिए इनके पूरी टीम के लिए, इनके इस चैनल के लिए और इनके लिए बहुत बहुत आशीर्वाद। भगवान इनकी मनोकामना पूर्ण करें और राष्ट्र के लिए ऐसे ये काम करते हैं। बहुत बहुत शुक्रिया। আমরা যত উপর দিকে উঠছি প্রকৃতির রূপে মুগ্ধ হচ্ছে। এই রাস্তায় যেরকম চড়াই, আর বুঝতেই পাচ্ছেন যে কিরকম রোদ্দুর। কষ্ট তো আছেই, তার সঙ্গে আছে মনের আনন্দ। এই প্রকৃতির এই রূপ মনকে আলাদা এক অনুভূতি দিচ্ছে, যেটা শহরে বসে কেন, আমরা হরিদ্বারে বসেও পাবো না। এ এক অপূর্ব অনুভূতি, যেটা আমি ভাষা দিয়ে কল্পনা করতে পারবো না। আমি এখানে হাঁটছি, যত হাঁটছি আমার মনের শক্তি তত বেড়ে যাচ্ছে, শরীরের জোর বেড়ে যাচ্ছে। আমি কি আনন্দ করতে করতে ওপর দিকে উঠছি। আমি যখন হাঁটা শুরু করেছিলাম তখন পর্যন্ত আমি ভাবতে পারিনি যে যত ওপর দিকে উঠবো তত মনে আনন্দ বাড়বে। এ অপূর্ব এক অনুভূতি। চলুন যাওয়া যাক ওপর দিকে। আরও কিছুটা ওপর দিকে ওঠার পর এখন বাজে বেলা 12:30। এই আমি এসে পৌঁছে গেলাম মইখাম্বা বলে একটা জায়গায়। এখানে একটাই ঘর আছে থাকার জন্য।
এখানে যাত্রীদের থাকার জন্য বেসিক কিছু ব্যবস্থা রয়েছে। আমি এখানে 20 টাকার বিনিময়ে 1 কাপ চা খেয়ে নিলাম। মইখাম্বাতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এবার মইখাম্বা থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে যাব হচ্ছে কুঞ্চট্টি, এখান থেকে 1 কিলোমিটার মতন দূরত্ব। মইখাম্বার পরিবেশটা দেখুন কতটা সুন্দর। সত্যি একেই বোধহয় বলে স্বর্গ, অপূর্ব। আবার মাঝে জঙ্গল পথে এগিয়ে চলা। পথ কিন্তু এখানে অনেকটাই সহজ। পথে যেতে যেতে তীর্থভূমি দর্শন পরিবারের অনেক সদস্যর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। কীরকম লাগলো দর্শন করে? ভালো, খুব ভালোভাবে দর্শন হয়েছে। ফাঁকা ফাঁকার মধ্যে মহাদেবকে ভালো দর্শন হয়েছে। আজকে বুড়ো মহেশ্বর ট্রেক করে যাওয়া হয়েছিল, আজকে সেখান থেকে ফিরছি। অনুভূতি কীরকম? অনুভূতি, বাবার দর্শনের অনুভূতি বোঝানো যাবে না। খুব ভালো। সত্যিই তাই, বাবা আলাদা টান। একদম তাই। কালকে এই রাস্তা দিয়ে উঠেছি, মানে এখন বিশ্বাস হচ্ছে না যে ওই রাস্তা দিয়ে আবার নেমে আসছি। তাহলে কি করে যে উঠতে পেরেছি জানি না। তোমার কোনো অসুবিধা হয়নি তো? না, খুব মজা লাগছে। কোন ক্লাসে পড়ো? 4। বাহ। ওনাদেরকে বিদায় জানিয়ে আবার এগিয়ে চললাম। এখন বাজে বেলা 2টো। এই এসে পৌঁছলাম কুঞ্চট্টিতে। এখানেও কিন্তু একটা ঘর আছে রাত্রে থাকার জন্য। এখানে খাওয়া মাথাপিছু 200 টাকা আর থাকা মাথাপিছু 300 টাকা। আপনার চ্যানেল আমরা অনেকগুলো পর্বই দেখেছি। আমি এখানে আসার আগে পর্যন্ত আপনার চ্যানেল দেখে এসেছি। আপনাকে দূর থেকে দেখেই আমি ওই জন্য বেশ উৎফুল্ল হয়ে পড়লাম। আপনাদের যাত্রা শুভকামনা করি, আপনারা খুব ভালোভাবে যান। আশা করি আপনাদের কোনো আর অসুবিধা হবে না, খুব ভালোভাবে। এবং এই পর্ব আশা করি আমি দেখতে পাবো আর কি। অবশ্যই, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কুঞ্চট্টিতে কিছুক্ষণ সময় কাটালাম। এখন একটুখানি একটা সফট ড্রিঙ্কস নিয়ে নিলাম, গলাটা খুব শুকিয়ে গেছে। এটা খেতে খেতে এখন সামনের দিকে যাই। আবার হাঁটা শুরু। এবারে আমরা পৌঁছবো বাবা মদ মহেশ্বরের কাছে। দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। কখনো পাহাড়ি পথে হেঁটে ওঠা, আবার কখনো গাছেদের ছাওয়ায় একটু বিশ্রাম নিতে নিতে এখন বাজে বেলা 3:15। কুঞ্চট্টির থেকে এখনো পর্যন্ত 1 কিলোমিটার উঠতে পেরেছি। কুঞ্চট্টির দোকানদারের কথা অনুযায়ী কুঞ্চট্টির থেকে দূরত্ব মদ মহেশ্বরের 2.5 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু দেখা যাক আমার স্মার্ট ওয়াচ কী বলে। আমার তো ধারণা 3 কিলোমিটারের মতন হবে। এখনও যারা নামছেন তারা এখনও বলছেন যে ঘন্টা 2 তো লাগবেই। চলুন যাওয়া যাক। এরপর আমরা বিকালের সোনালি আলোয় এগিয়ে চললাম। আজকের এই মদমহেশ্বর যাত্রার ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে এসে পৌঁছে গেলাম দ্বিতীয় কেদার মদ মহেশ্বরের কাছে। অনেক দিনের স্বপ্ন ছিল, অপূর্ব সুন্দর জায়গা। এখন আর এখানে দাঁড়িয়ে কথা বলার মতন মন চাইছে না, এখন শুধু বাবার কাছে যেতে হবে। চলুন পরে এসে ঘর নেব। তখন শুধুমাত্র বাবার মন্দিরের চূড়া লক্ষ্য করে দৌড় লাগালাম। এখানে পৌঁছতেই বুঝতে পারলাম কোনো এক অদৃশ্য শক্তি আমাকে টেনে নিচ্ছে। প্রায় দৌড়তে দৌড়তেই পৌঁছেছিলাম মন্দির প্রাঙ্গণে। লুটিয়ে পড়েছিলাম মহাদেবের বাসভূমিতে। এই পূর্ণভূমিতেই মহাদেবের মধ্যভাগ অর্থাৎ নাভি অধিষ্ঠান করছেন। আমার জীবনে পরম সৌভাগ্য, আজ তিনি আমাকে তার বাসভূমিতে নিয়ে এসেছেন। আজ আমার জীবনে আরো একটি পরম পাওয়া। নিজের অজান্তেই কখন যে আমার চোখ দিয়ে আনন্দ অশ্রু বেরিয়েছে, এমনকি প্রীতম ক্যামেরা নিয়ে ছবি তুলছে তাও কোনো কিছু বুঝতে পারিনি। কিরকম একটা ঘোরের মধ্যে ছিলাম। কি অনুভূতি!
আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। অপূর্ব। শুধু এটুকু বলতে পারি, নিজের আত্মার সঙ্গে পরমাত্মার যে মেলবন্ধন ঘটে সেটা প্রতি কটা শ্বাস প্রশ্বাসে বুঝতে পেরেছিলাম। আজও সেই মুহূর্তের কথা মনে আসলেই সারা শরীর শিহরিত হয়ে ওঠে, মনে অকৃত্রিম এক ভালো লাগা কাজ করে, মনটা শান্তিতে ভরে যায়। সেই দিনটাতে ওই সময় সারা মন্দির চত্বরে আমরা 4 জন ছাড়া আর কেউ ছিল না। চারদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা ভ্যালির মধ্যে এই মদমহেশ্বর মহাদেব রয়েছেন। মহাভারতের কাহিনী অনুসারে পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব হত্যা অর্থাৎ ভাতৃহত্যার পাপ থেকে মুক্তি পেতে মহাদেবের শরণাপন্ন হন। কিন্তু তখন এই ভাতৃহত্যার ঘটনায় বিরক্ত মহাদেব পঞ্চপাণ্ডবের সঙ্গে দর্শন দেবেন না বলে কাশী থেকে বেরিয়ে গুপ্ত কাশীতে এসে গুপ্তবাস করেন। তখন পঞ্চপাণ্ডবও বাবা মহাদেবকে খুঁজতে খুঁজতে গুপ্ত কাশী পৌঁছলে মহাদেব একটি ষাঁড়ের রূপ ধরে গরুর পালের মধ্যে ঢুকে পড়েন। তখন ভীম তাকে চিনতে পেরে স্বয়ং মহাদেবকে ধরতে গেলে তিনি 5টি খণ্ডে ভাগ হয়ে পঞ্চকেদার রূপে অধিষ্ঠান করেন। এই মদমহেশ্বর হল তার মধ্যভাগ অর্থাৎ নাভিদেশ। আমরা এই পূর্ণভূমিতে অনেকক্ষণ ঘুরে সন্ধেবেলাতে আরতি দর্শন করলাম। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো বুড়া মদমহেশ্বর সহ এই মদমহেশ্বর ধামে আপনি কিভাবে পুজো দেবেন সমস্ত কিছু। ততক্ষণের জন্য বিদায়। বাবা মদমহেশ্বরের কাছে একটাই প্রার্থনা, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। শুভ সন্ধ্যা।